আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কাকরাইলে রাতভর ইশরাক সমর্থকদের অবস্থান, উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি। আরাকানে করিডোর দেওয়ার আলোচনা স্রেফ গুজব বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, মানবিক করিডোরে নিরাপত্তা ঝুঁকি রয়েছে মন্তব্য। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানান কারণে হুমকিতে জীববৈচিত্র্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ধরিত্রী বিনির্মাণে সংরক্ষণের তাগিদ। এবং প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে 2-1 সিরিজ জিতে ইতিহাস ইউএইর, তৃতীয় ও শেষ ম্যাচে 7 উইকেটের হার টাইগারদের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন সহ হাইকোর্টের আশেপাশের এলাকায় 7ম দিনের ব্লকেট কর্মসূচি পালন করেছেন ইশরাকের সমর্থকরা। রাতে সেখানে একাত্মতা পোষণ করে মঞ্চে ওঠেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, এই আন্দোলন একটি চেয়ারের জন্য নয়, আগামীতে দ্রুত সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য এই আন্দোলন। এ সময় তিনি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়, আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়। নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আরাকানে করিডোর দেওয়ার আলোচনাটি স্রেফ গুজব। এ বিষয়ে জাতিসংঘ, আরাকান কিংবা কোনো পক্ষের সঙ্গেই কোনো আলোচনা হয়নি, আর বাংলাদেশ এ প্রসঙ্গে আলোচনা করবেও না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, খাবার ও ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য যে করিডোরের কথা বলা হচ্ছে তা নিয়ে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলে ধরতে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বললেন, রোহিঙ্গাদের ভার বহন করা বাংলাদেশের পক্ষে আর সম্ভব নয়। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন নিয়ে জাতিসংঘে যে সম্মেলন হবে, বিশ্বের অধিকাংশ দেশের এতে সমর্থন আছে বলে জানান তিনি। একটি জাতি গোষ্ঠীকে নিয়ে একটি পরিপূর্ণ জাতিসংঘের সম্মেলন আয়োজন করা একটা অত্যন্ত বিরল উদাহরণ। আগামী 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সচিবালয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আমরা প্রথম থেকে ভেবেছি এই সমস্যার সমাধান রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তন করা। সেখানে এক ধরনের মানবিক সংকট, ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। আশঙ্কা হচ্ছে এই অবস্থাতে খাবার না পেয়ে, ওষুধ না পেয়ে লোকজন চলে আসতে পারে। বিশেষ করে রোহিঙ্গারা ভার ধারণের যে সীমা তার বাইরে চলে এসেছে। খলিলুর রহমান বলেন, করিডোর ইস্যু নিয়ে চারদিকে যে হইচই তা গুজব ছাড়া আর কিছুই নয়। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। রোহিঙ্গাদের তালিকা, তাদের আঙ্গুলের ছাপ সহ সব তথ্য করে থাকে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে। তবে এই তথ্য গেল সরকার কখনোই চাইনি উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ভোটার তালিকা থেকে শুরু করে সব জায়গাতেই রোহিঙ্গারা সমস্যা তৈরি করেছে। সেই ক্যাম্প থেকে 2-4 জন যদি বেরিয়ে যায়, কোথাও চলে যায়, সেটা নির্ভর করা আমাদের জন্য কঠিন।
এটা নাম না হলে পরে আপনি কি করে জানবেন জাতীয় পরিচয়পত্রে রোহিঙ্গা নাই? আপনি কি করে বলবেন পাসপোর্ট নিয়ে যায়নি বা ভোটার লিস্টে নাম ওঠে নাই? এই কাজই তো করে নাই ভাই। এখন সেই কাজটা আমরা শুরু করেছি। এক প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন, সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক চমৎকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পৃথিবীর অমূল্য সম্পদ জীববৈচিত্র্য। পরিবেশের সব প্রাণী, উদ্ভিদ, মানব জাতির জীবন ধারণের জন্য অপরিহার্য। তবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানান কারণে হুমকিতে পুরো জীববৈচিত্র্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুস্থ ধরিত্রী বিনির্মাণে জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ পরিবেশবাদীদের। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সমস্যা মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করে জীববৈচিত্র্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ এবং শক্তির উৎসও এটি। তবে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নির্বিচারে বন উজাড়, পরিবেশ দূষণ এবং বন্যপ্রাণী শিকার সহ মানবসৃষ্ট নানা কারণে বিপন্ন হচ্ছে পুরো বাস্তুতন্ত্র। সংকট মোকাবেলায় জীববৈচিত্র্য সংরক্ষণে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর মে মাসের ২২ তারিখে উদযাপন করা হয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি চুক্তির আলোকে ১৯৯৩ সাল থেকে এই দিবসের সূচনা হয়। বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতি বছর বাংলাদেশেও উদযাপিত হয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। প্রকৃতির সাথে সহাবস্থান ও টেকসই উন্নয়ন স্লোগানে র্যালি, সেমিনার এবং কর্মশালায় উঠে আসে জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা। সচেতনতা ও পরিকল্পিত উদ্যোগে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব বলছেন পরিবেশবিদরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ২-১ ব্যবধানে টি-20 সিরিজ জিতে ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরাত। শারজায় তৃতীয় ও শেষ টি-20তে টাইগারদের 7 উইকেটে হারিয়েছে ইউএই। আয়ারল্যান্ডের পর দ্বিতীয় কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের উল্লাস আইসিসির সহযোগী দেশটির। আদিল আহমেদ শানের রিপোর্ট। নতুন ইতিহাস গড়ার জন্য প্রতিপক্ষ হিসেবে যেন বাংলাদেশকেই বেছে নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। আইসিসির সহযোগী দেশ হয়ে প্রথমবারের মতো টাইগারদের বিপক্ষে ব্যাক টু ব্যাক টি-20 জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের উল্লাস স্বাগতিক ইউএইর। শারজায় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-20তে আগে ব্যাট করে শুরু থেকেই হোস্টদের বোলিং তোপে টাইগাররা। ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৪০ রান করে ওপেনার তানজিদ তামিম এক প্রান্ত আগলে রাখলেও উইকেটে আসা যাওয়ার মিছিলে ছিলেন পারভেজ ইমন, লিটন দাস, তৌহিদ হৃদয়, শামীম, রিশাদরা। জাকির আলীর ব্যাটে ভর করে দলীয় ১৭ রান পেরোয় টিম টাইগার্স। অর্ধশতক বঞ্চিত থেকে ৪১ রানে থামেন জাকের। দুই পেসার হাসান মাহমুদ ও শরীফুলের শেষ উইকেটে ৩৪ রানের অপরাজিত জুটিতে ১৬২ রান তোলে বাংলাদেশ। জবাবে রান তাড়ায় ব্যস্ত ইউই টাইগার বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ম্যাচ জেতে ৫ বল হাতে রেখে। শরীফুল, তানজিম সাকিব ও রিশাদ একটি করে উইকেট নিলেও স্বাগতিকদের জয় আটকাতে পারেননি। চতুর্থ উইকেট জুটিতে হাফ সেঞ্চুরিয়ান আলিশান শারাফু এবং আসিফ খানের অপরাজিত ৮৭ রানের জুটিতে সহজ জয় ইউএইর। সিরিজ হাতছাড়া হওয়ার ক্ষত নিয়েই লাহোরে পাকিস্তানের বিপক্ষে ২৮ মে ৩ ম্যাচের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। নতুন কিংবা পুরনো সব ধরনের আবাসন এলাকাতেই দিনে দিনে বাড়ছে ছাদ কৃষি। ঢাকার অভিজাত আবাসিক এলাকা বারিধারা ডিওএইচএসে এমনই এক আয়োজন করেছেন সালমা মান্নান। 2 দশক ধরে কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে তিনি গড়ে তুলেছেন এক সবুজ ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। 2 দশক আগে এই 6তলা বাড়ি নির্মাণ করেন সালমা মান্নানের পরিবার। তখনই তিনি স্বপ্ন দেখেছিলেন বাড়ির ছাদ হবে সবুজ আবৃত।
গাছগাছালিতে ভরা অনেকটা গ্রামের আদলে এক ফসলি উঠোন। কৃষির সাথে বা গাছগাছালি পছন্দ করেন কত বছর, কবে থেকে? আমি অনেক দিন ছোট থেকে। এই যে স্ট্রাকচার প্রথম ছিল পাহাড়ের উপরে, তখন অনেক গাছ যেমন গোল্ডেন শাওয়ার টাওয়ার এখানে ছিল, নাইট কুইন সবগুলো উঠাইয়ে, আর জামরুলটা তো ভালো ছিল। এবার মানুষের কইছে না ফুলকপি পাড়ায় মেরে ফেলছে, এখানে আমি করায় 20টা চারা লাগাইছিলাম। ওগুলো খাইয়ে এই যে আলু পাতা লাগাইছি, আবার সবাই দিতে পারি। এই 2 স্তর বিশিষ্ট ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফল, শাকসবজি, লতাগুল্ম আর বাহারি ফুলে সাজানো। আপনার এখানে শাকসবজি যা হয় কতটুকু আপনার কিনতে হয়, কতটুকু এখান থেকে পান? যেমন শাক টাক তো সবাইকে দিতে, কয়দিন খাবেন, কয়দিন খাবো, হয়তো একটুখানি বুনলেই তো অনেক হয়, লাল শাক অনেক হয়, আপনার নিজের তো হয়ে যায়, আবার দেওয়া যায়। সবুজ এই উদ্যোগে সাড়া মিলেছে প্রতিবেশীদেরও। ছাদের উপরেও এমন এক অরণ্য গড়া যায় তা এখানে এসেই পাওয়া গেল। সালমা মান্নানের নিজস্ব আগ্রহ, উদ্যোগ থেকে এটি সম্ভব হয়েছে। শুধু তাই নয়, তিনি তার এখানকার উৎপাদিত শাক সবজি, ফলমূল আত্মীয় স্বজন প্রতিবেশীর মাঝে বিলি করেই অনেক বেশি আনন্দ পান। যেমন আনন্দ পান তিনি তার এই কৃষির চর্চা করার জন্য, এবং তার দেখা দেখি এই অঞ্চলে ছাদ কৃষির সংখ্যা প্রচুর বেড়েছে। ঢাকার বাড়িধারা ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটের হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার কৃষি সংবাদ। ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের বেশ কয়েকটি উপজেলায় বিভিন্ন খামারে ষাঁড় মোটা তাজা করা হচ্ছে। প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, খড়, ভুসি, ভাত, খৈল সহ বিভিন্ন দানাদার খাদ্য খাইয়ে ষাঁড় মোটা তাজা করছেন গোখামারিরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বিভিন্নভাবে পরিচর্যা করে এক একটি গরুর লালন পালন করছেন প্রান্তিক খামারিরা। প্রতি বছরই ঈদুল আজহাকে সামনে রেখে জেলা সদর, বেলকুচি সহ কয়েকটি উপজেলাতে ষাঁড়, মহিষ, ভেড়া সহ বিভিন্ন জাতের ছাগল মোটাতাজা করা হয়। এবছরও প্রাকৃতিক উপায়ে খাবার খাইয়ে ষাঁড় মোটাতাজা করছেন বড় ও প্রান্তিক খামারিরা। 3 লাখ থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত আছে। সব ধরনের গরুই আমরা লালন পালন করে থাকি এবং আমরা এটা খুবই যত্ন সহকারে লালন পালন করে থাকি। এই সবুজ ঘাস, সাইলেন্স এগুলো খাওয়াই, খেয়ার খাওয়াই, তারপরে গুঁড়ো ভুসি, আরও দানা খৈল ভুসি আছে, এগুলো আছে। ভারত থেকে অবৈধভাবে গরু না আসলে ভালো দামের আশা করছেন খামারিরা। ইন্ডিয়ান গরু আসাতে অনুগঞ্জে খামার সব বন্ধ হয়ে আছে, কারণ তার গরু কেউ পালে না। বাইরে থেকে গরু আসে তাহলে আমাদের লসের সংখ্যা, আর যদি বাইরে থেকে গরু না আসে তাহলে হয়তো আমরা লাভবান হতে পারি। ষাঁড় মোটাতাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ সহযোগিতা করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খাবারের যে সোর্স, ন্যাচারাল সোর্সগুলোকে আমরা ব্যবহার করতে চাইতেছি, বিশেষ করে সাজাদপুরে বাঠানা লাগালে হতো, এগুলো ন্যাচারাল সোর্সের মাধ্যমে এরা খাবার খেলে গরুগুলো মানে ভালো থাকে এবং অসুখ বিসুখ কম হয় আর কি। এই ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করতেছি। এবছর জেলায় 1,85,000 গরু, 3,99,000 ছাগল, 4,000 মহিষ ও 67,000 ভেড়া সহ প্রায় 6 লাখেরও বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দখল দূষণে মৃতপ্রায় পিরোজপুরের ভারানী খাল। এতে জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। পরিস্থিতির উন্নয়নে খালটির সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে জেলা প্রশাসন। উদ্যোগে স্বাগত জানিয়ে খাল সংস্করণে কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে সচেতন মহল। প্রতিনিধি ফাসিউল আলম বাচ্চুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পিরোজপুর শহরের পানি নিষ্কাশনের অন্যতম পথ ভারানী খাল। তবে কালের পরিক্রমায় দখল দূষণে খালটি হয়ে উঠেছে ময়লা আবর্জনার গন্তব্য। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। এমন বাস্তবতায় খালের বিপন্ন বাস্তুতন্ত্র উদ্ধারে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। খাল সংস্কারের পাশাপাশি উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনাও। ডেঙ্গু মশার উপদ্রব হয় এখান থেকে এবং গন্ধ বা খালের নব্যতা আমরা হারিয়ে ফেলেছি। এই খালটা যদি খনন করা হয় এবং দখলমুক্ত করা হয়, আমরা পিরোজপুরবাসী আমরা অনেক উপকৃত হব। জলাবদ্ধতা না হলে আমরা শহরবাসী আরামে থাকতে পারবো। আমরা আশা করি যে এই খালটি আবার আগের মতো সেই গতি ফিরে পাবে। এখানে জলাবদ্ধতা দূর হবে,
জনগণের দুর্ভোগ অনেক লাঘব হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যায়ক্রমে অন্যান্য খাল সংস্কার ও পুনঃখনন করা হবে বলে জানিয়েছে প্রশাসন। আমরা ভবিষ্যতে এই খালটিকে আরো সুন্দর করার জন্য সরকারি পর্যায়ে আমরা কার্যক্রম গ্রহণ করব। খালের পারে যাদের বাড়ি তাদেরকে আমরা মাইকিং করেছি, তারা যেন তাদের স্থাপনাগুলো সরিয়ে নেয়। আশা করি তারাও প্রস্তুত আছে, তারাও আমাদেরকে সাহায্য করবে বলে অঙ্গীকার করেছে। ভারানী খালটি বাঁচাতে সমন্বিত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে সর্বশেষ ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাকরাইলে রাতভর ইশরাক সমর্থকদের অবস্থান, উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি। আরাকানে করিডোর দেওয়ার আলোচনা স্রেফ গুজব বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মানবিক করিডোরে নিরাপত্তা ঝুঁকি রয়েছে মন্তব্য। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানান কারণে হুমকিতে জীববৈচিত্র্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ধরিত্রী বিনির্মাণে সংরক্ষণের তাগিদ। এবং প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে 2-1 সিরিজ জিতে ইতিহাস ইউএইর, তৃতীয় শেষ ম্যাচে 7 উইকেটের হার টাইগারদের। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।